নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসের শেষ 11 দিন অর্থাৎ 20 তারিখ থেকে 30 তারিখ এই 11টা দিন কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে আমার আলোচনা। সার্বিক মতে আলোচনা কেন? তার কারণ আমি আগেও বলেছি, এই পশ্চিমবঙ্গই যদি দেখা যায়, পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায়, তাহলে এখানে কয়েক লক্ষ মেষ থেকে মিন পর্যন্ত, মানে মেষ রাশির, মিন রাশির, তুলা রাশির, এই মকর রাশির, কুম্ভ রাশির জাতক জাতিকা আছে। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে বলা আমার কোনো মতেই সম্ভব নয়। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা অনেক গভীরতা আছে, যেই সাবজেক্টটার অনেক খুঁড়তে হয়, অনেক ক্যালকুলেশন করতে হয়। সুতরাং এই যে আমি 12টি ভাব নিয়ে বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা এই যে 12টি ভাবকে আমি বিশ্লেষণ করব, সেটা কেবলমাত্র একটা সার্বিক বিশ্লেষণ মাত্র, এবং একটা জাস্ট আভাস দেওয়া যে কি কি হতে পারে, কি কি হতে পারে না, কেমন ভাবে চলা উচিত, কেমন ভাবে চলা উচিত নয়। কিন্তু এর অর্থ কেউ ভেবে বসবেন না যে এইখানে অর্থনৈতিক মারাত্মক উন্নতি আছে মানে আমি মকর রাশির জাতক জাতিকা, আমি ঘরের মধ্যে চুপচাপ শুয়ে রয়েছি, বা আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন করিনি, বসে রয়েছি, অটোমেটিকলি আমি প্রচুর অর্থ পেতে শুরু করব। কেননা পশ্চিম বাংলায় 99.9% অ্যাস্ট্রোলজার চিটার, ব্লাফার, মিথ্যেবাদী, এবং তারা ইচ্ছাকৃতভাবে নয় ভিউজ বাড়াবার জন্য, আর তা না হলে মানুষকে আকর্ষিত করার জন্য, তারা অহেতুক কিন্তু মানে একটা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করা সেইটা কখনো করে না। এটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন, সাবজেক্টটা সম্পর্কে জানেই না। লটারি, এই 5টি রাশি লটারি পাবে, এই 5টি রাশি এই করবে, তা নয়। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন, প্রত্যেকটি প্ল্যানেটরি অবস্থান, প্রত্যেকটি প্ল্যানেট, প্রত্যেকটি স্টার, যখন কোন রকমের কোন প্রেডিকশন করা হয়, তাকে অনেক ক্যালকুলেশন, ভাইব্রেশন, পার্সেন্টেজ এবং একত্রীকরণের মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং আজকের এই আলোচনাটা আমি কিন্তু একদম সার্বিক মতে এবং জাস্ট একটা ধারণা দেবার জন্য করছি। আপনি যদি মানে ইন্টারনাল যদি বিন্দুমাত্র আপনার শিক্ষা থেকে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, এবং অবশ্যই আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, যে অ্যাস্ট্রোলজার এই সাবজেক্টটাকে নিয়ে চর্চা করে, অ্যানালাইসিস করে। যে অ্যাস্ট্রোলজার আপনাকে ভয় দেখাবার জন্য বা আনন্দ দেবার জন্য বসে নেই, তার কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন, এবং যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি কি কখনো ফেলে রাখতে নেই। ইমিডিয়েট দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সেই হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটাকে যদি আমি বাড়তে দিই, তাহলে বাড়তে বাড়তে সেটা একটা সময় কিন্তু আলসার এবং ক্যান্সারের রূপ নেবে। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা এবং মকর রাশির লগ্ন ভাব দ্বারা কিন্তু আমি আলোচনা করছি। মানে এই যে মকর রাশির আলোচনাটা করব, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সেখানে তো রাশি আছে আবার লগ্নও আছে। তাহলে রাশি মকর আর লগ্ন দ্বারা কিন্তু ক্যালকুলেশন করছি। যখনই কোনো ক্যালকুলেশন করতে হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি লগ্ন ভাব দ্বারাই ক্যালকুলেশন করতে হয়। পূর্বে সূর্য ভাব দ্বারা, মানে সূর্য যেখানে বসে আছে সেই ঘরটাকে 1 নম্বর ঘর ধরে ক্যালকুলেশন করা হতো, কিন্তু দেখা গেছে সেই ক্যালকুলেশনের ফলে সঠিক প্রেডিকশন করা সম্ভব হয় না, বা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কখনো সম্ভব হয় না। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির একটা মারাত্মক
ক্রিয়েশন বলা যেতে পারে, ইনভেনশন বলা যেতে পারে, সেটা হচ্ছে যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু কালপুরুষ ছক, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন। যাই হোক, 1 নম্বর ঘরে কেতু বসে আছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। কোথায় বসে আছে? সূর্যের ঘরে বসে আছে। সূর্য কোথায়? মেষের ঘরে। মেষের ঘরে সবসময় সূর্য কিন্তু বলবান, উচ্চস্থ মানা হয়, তাহলে কেতুও উচ্চস্থ হয়ে গেল। 1 নাম্বার ঘর স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, অর্থাৎ আমার আমিটা যার উপর দাঁড়িয়ে রয়েছে সেটাই কিন্তু যখন মারাত্মক বলবান হয়ে যায়, তখন ডেফিনিট ভাবে কিন্তু আমি আমার জীবনে, আমি 11 দিনের যেহেতু ক্যালকুলেশন করছি, তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ কি করে? অর্থ তো আসে, অর্থটাকে দেখা গেল আমার বাবার শরীর খারাপ হলো, মায়ের শরীর খারাপ হলো, বউয়ের শরীর খারাপ হলো, আমার শরীর খারাপ হলো, সন্তানের শরীর খারাপ হলো, বা কোনো প্রয়োজনে অর্থ খরচ করছি সেটা লক্ষ্য করা যায় না। মিসইউজ অফ মানি, অহেতুক অর্থ খরচ করে ফেললাম। মাসে 1 লাখ টাকা ইনকাম করতাম, দেখলাম 1.5 লাখ বা 2 লাখ টাকা ইনকাম হচ্ছে কয়েক মাস ধরে, মনেও হলো হবে, হঠাৎ করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম। আমি আর মেট্রো করে অফিসে যাতায়াত করলাম না বা বিজনেস ক্ষেত্রে যাতায়াত করলাম না, সেকেন্ড হ্যান্ড গাড়ি, দেখো আমার স্ট্যান্ডার্ড বেড়েছে, স্ট্যাটাস বেড়েছে, একজন ড্রাইভার রাখলাম, আরো খরচা বেড়ে গেল। তাহলে এই যে অহেতুক, এটাকে বলে অপচয়, অহেতুক অপচয় করার জায়গা, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অর্থ ইনকামের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যদি আবার বলছি, শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী, বৃত্ত দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা, প্রাপ্য প্রকৃত্তা নৈরত্যং নৈতি নত্তা, নয়ত্তে ওরাত্তাজ্জাইয়তকৃত্তা, আনন্দ নিঃসত্তা ব্যতীর্তিয়াত্তা। কর্মের মধ্যে দিয়েই সবকিছু হয়। যদি তুমি সত্যি সত্যি প্রচন্ড কর্ম করছো, অসম্ভব কর্ম করছো, গিট আটকে রয়েছে, তাহলে নেগেটিভিটিকে অফ করলেই দেখবি গিটটা খুলে যাবে এবং অর্থের জায়গাটা অত্যন্ত প্রকট ভাবে আসবে, প্রবল ভাবে আসবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। 3 নাম্বার ঘর যদি দেখা যায়, তাহলে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এখন 3 নাম্বার ঘরে কিন্তু শনি, বুধ এবং বৃহস্পতির অবস্থান রয়েছে। শনি এবং বুধ ডেপ দেয়, আর বৃহস্পতি এবং বুধ মানে কি বলেছি? অপশনাল করে দেয়। হ্যাঁ, সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে দেয়, এবং এই কাজটা করছি, ঠিক করছি তো, নাকি ওই কাজটা করব, এইটা বুঝে উঠতে পারছি না। এবার শনি আর বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু নেই। কেন না, যখনই বৃহস্পতির ট্রানজিট হয়েছিল 18 অক্টোবর রাত 9:39, তখনই বৃহস্পতি কিন্তু শনিকেই বলবান করেছিল। শনি আবার তার যে দৃষ্টি 3, 7, 10, সেই 3 নম্বর দৃষ্টি মানে প্রথম দৃষ্টিতে কিন্তু বৃহস্পতিকে বলবান করেছিল। সুতরাং এই ক্ষেত্রে শনি বৃহস্পতির কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না। নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটা বুধ এবং বৃহস্পতির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ সেলফ কনফিডেন্সের অভাব, বা অপশনাল হয়ে যাচ্ছি, আমি এটা করছি, এটা একদম ঠিক করছি, এটাই করব, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। একবার এইটা করব, একবার ওটা করব, বা মানসিক ভাবে এইটা করলাম, ঠিক করলাম তো, এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম, ঠিক করলাম তো, আর একদম মানসিকতা মনোভাবের জায়গাটাতেই যখন বসে আছে, তখন এই যে হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটারলি মুভ করা, এই জায়গাটাকে ক্লোজ করা ভীষণ প্রয়োজন। এখন 4 নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। 4 নাম্বার ঘরে শুক্র বসে আছে, কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে। যখনই 4 নাম্বার ঘরে শুক্র মঙ্গলের ঘরে বসে আছে, তাহলে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হলো। কেন ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হলো? আমরা আগেও বলেছি, 2 নভেম্বর শুক্র কিন্তু আমাদের কন্যার ঘর থেকে আমাদের তুলার ঘরে এসছে, স্বক্ষেত্রে এসছে, তাহলে শুক্র বলবান। এবং মঙ্গলকেও যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গলও তো বলবানই হয়ে রয়েছে। যখন মঙ্গল এবং শুক্র উভয় বলবান থাকে, তখন ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হয়। 4 নম্বর ঘরে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হয়েছে। ফাটকা মানেই কেবলমাত্র জুয়া, সাট্টা, লটারি, তা কিন্তু নয়। ফাটকা মানে হচ্ছে আমি যেটা চাইছি সেই অনুপাতে আমি নিজেকে তৈরি করছি না, আমি কম ইনভেস্ট করে অনেক বেশি চাইছি। সেটা কিন্তু আমার মন হতে পারে, সেটা আমার কর্ম হতে পারে, সেটা আমার দৃষ্টিভঙ্গি হতে পারে,
সেটা আমার যৌনতা হতে পারে, সেটা আমার অর্থ হতে পারে, সেটা আমার কামনা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দ। আনন্দ পাওয়ার মতন যাতে আমি আনন্দে থাকি, স্যাটিসফাই বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফুলফিল হয়, সেরকম আমি কি কর্ম করছি, সেরকম আমার দৃষ্টিভঙ্গি রয়েছে। দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি আমি অনেক ভুল করছি, তারপরেও আমি চিন্তা করছি যাতে আমি জীবনে আনন্দ পাই। তাহলে এটাই হচ্ছে ফাটকা রিলেটেড চিন্তা। আবার 4 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে বুঝি। তাহলে দেখা যাচ্ছে আমার যে কমিটমেন্টের জায়গাটা রয়েছে, সেটা আমি আমার ঘরের প্রতি, সংসার হতে পারে, আমার স্ত্রীর সাথে, সন্তানের সাথে থাকতে পারি, আমার বাবা মা ভাই বোনের সাথে থাকতে পারি। তাহলে সেই জায়গায় আমার কমিটমেন্টের জায়গাটা কিন্তু আমার পরিপূর্ণ ভাবে আমি মানে কি বলবো দিচ্ছি না বা করছি না, অথচ আমি সেখান থেকে আউটপুটটা ফুল স্যাটিসফ্যাকশন চাইছি, সেটা কখনো কিন্তু সম্ভব নয়। রেসপন্সিবিলিটির জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে, তবুও আমি ভাবছি যে আমার ব্যক্তিগত জীবনে আমি ভীষণ আনন্দে থাকবো, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। মাতৃভাবের জায়গাটা, মাকে সঠিক মতন দেখা যাচ্ছে মা বয়স্কা বা দেখা যাচ্ছে রোগগ্রস্ত হয়ে গেছে, মায়ের মন জানতে চাইছি না, মায়ের কষ্টটা বুঝতে পারছি না, শারীরিক অসুবিধা বুঝতে পারছি না, মা কি চাইছে সেটা বুঝতে পারছি না। কিন্তু মা যখন আমাকে কোনো রকমের সন্তান, বাচ্চা ছেলে ভেবেই যখন কোনো কিছু বলছে, তখন আমি কি করছি, তখন আমি ওভার রিয়েক্ট করছি এবং মনে করছি দেখো আমার মা বোধহয় কত খারাপ। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, প্রথমেই যেটা বললাম, তাহলে সেই এবিলিটিটা কিন্তু আমি গেইন করছি না। আমি যদি মানে 300% নিজেকে প্রস্তুত না রাখি, তাহলে 50% সফলতা পাবো না আজকের দিনে। তাহলে আজকের দিনে যদি আমি 20% নিজেকে তৈরি করে মনে করি 100% সফল হব বা 80% সফল হব, সেটা কদাপি 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 সম্ভব নয়। এটা মাথায় রাখার প্রয়োজন। আমি যে অ্যানালাইসিস করছি মানে সবসময় ভালো কথা বলে যাব, আনন্দের কথা বলে যাব, এটা কিন্তু কখনোই তো হয় না। তাই জন্য যেটা সত্যি আমি সার্বিক মতে আলোচনার মধ্যে দিয়ে লক্ষ্য করতে পারছি, সেটাই বলছি। 1 2 3 4 5 5 নাম্বার ঘরের বৃহস্পতিকে যদি দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরের বৃহস্পতি কোথায় বসে রয়েছে বললাম, মানসিকতা মনোভাবের জায়গা 3 নাম্বার ঘরে। তাহলে 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাও কিন্তু বোঝা যায়। তাহলে আমার সফলতার ক্ষেত্রে অনেক সময় কিন্তু তাহলে সফল হতে গেলে কি করতে হবে, সেলফ কনফিডেন্সের জায়গা। সফল হতে গেলে কি করতে হবে, এই যে অপশনাল হলে কখনো চলবে না, তাতে ডু অর ডাই সিচুয়েশনে আমি নিজেকে নিয়োজিত করে দিলাম, তাও ঠিক আছে। কিন্তু যখন এই বৃহস্পতির একত্রীকরণ, বৃহস্পতি কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে বসে আছে, ডেফিনিট ভাবে কিন্তু 5 নাম্বার ঘরটা স্ট্রং হয়ে যাচ্ছে। তাহলে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেবলমাত্র সফল হলেই আমাদের চলে না, সেই সফলতাকে ধরে রাখতে হয়, সেই সফলতাকে ত্বরান্বিত করতে হয় আরো অনেক অনেক সফলতার জন্য। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেলফ কনফিডেন্সের অভাব রাখা চলবে না এবং হ্যাপাজার্ডলি মুভ করা চলবে না, স্ক্যাটার্ডলি মুভ করা চলবে না, অপশনাল হওয়া যাবে না। 6 নাম্বার ঘর যদি দেখা যায় শনির ঘর, সেই শনিকে যদি দেখা যায় উচ্চস্থ হয়ে বসে রয়েছে, সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং ডাইরেক্ট ক্ষেত্রে রবি পড়ছে, বা একটু আগেই যেটা বললাম বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তার কারণ মেষ এবং তুলার মধ্যে সূর্য এবং বুধের একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। কিন্তু যখনই 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে যায় এবং 6 নাম্বার ঘরে শনি থাকলে কি হয়, শত্রু বিনাশ হয়ে যায়, রোগ মুক্তির জায়গা লক্ষ্য করা যায়, ঋণ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি এবং আমার যে সার্ভিসের জায়গাটা হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু সার্ভিসের জায়গাটা স্ট্রংলি কিন্তু আমি সার্ভিসের জায়গাটা এগিয়ে যাব এবং যে সার্ভিসটা আমি পাবো সেটা কিন্তু সুদূর প্রসারী হবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সরকারি সার্ভিসের জায়গাটা পজিটিভ নয়, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 7 নাম্বার ঘরে দেখি, 7 নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান, 7 নাম্বার ঘরে রাহুর অবস্থান এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বুধের অবস্থান, বুধ এবং শনির একত্রীকরণ রয়েছে আর রাহু শনির একত্রীকরণ রয়েছে। শনি যখন পজিটিভ হয়ে যায় তখন কিন্তু যে কোনো গ্রহ তার ঘরে বসে রয়েছে, সুতরাং তার নেগেটিভিটিটা অফ করবেই। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস অত্যন্ত পজিটিভ,
যেটা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ থেকে দূরবর্তী স্থানে যদি বিজনেস করতে গিয়ে থাকি, অত্যন্ত পজিটিভ, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস কিন্তু এই সময় এক্সটেন্ড করার জায়গা, বা এই সময় কেউ নতুন বিজনেস কখনো করে না, কিন্তু এই সময় নতুন বিজনেস করার ক্ষেত্রে আদর্শ সময়, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে আদর্শ সময়। কিন্তু প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং তারা নানান ভাবে তোমাকে প্রভাবিত করতে পারে, ইরিটেট করতে পারে। কিন্তু শনি যখন 6 নাম্বার ঘরে, তখন কারোর বাবার ক্ষমতা নেই, তোমার একটা কেস পর্যন্ত গুলাইতে পারে। এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবৈধ কোনো রিলেশন ক্রিয়েট হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কোনো নেই, ছোট্ট একটা কোনো কিছু ঘটলো, হঠাৎ করে সেপারেশনের জায়গা চলে গেল। যতটা না তারা সেপারেশনের জায়গায় চলে গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরো টেনে টেনে কিন্তু দুজনের বিচ্ছেদটাকে আরো বাড়িয়ে দিল, একদম ডিভোর্সের জায়গায় নিয়ে চলে গেল। তাই জন্য আবার বলছি, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, এই যে অপশনাল, অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়েও না, নিজের মন, নিজের মত, নিজের বুদ্ধি দ্বারা কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করো। 8 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 8 নাম্বার ঘরটাও কিন্তু বৃহস্পতিরই ঘর। তাহলে 8 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর এবং 3 নাম্বার ঘরে বসে রয়েছে। আমি আবার বলছি, আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 11 দিন সবচাইতে নেগেটিভ যেটা লক্ষ্য করতে পারছি, স্ক্যাটার দিয়ে মুভ করা। হয়তো কোনো রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট হলো না, কিন্তু 8 নাম্বার ঘর মানে হচ্ছে কি, সাইলেন্ট কিলার, মারক স্থান, লেন্দি প্রসেস। কাজেই আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হচ্ছে এবং ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটা কিন্তু সাইলেন্টলি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু চুপিসারে হয়ে যাবে। সেটা আমি বুঝতেও পারছি না, 11 দিনে অনুভব করলাম না, পরবর্তীকালে অনুভব করব। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা উচিত। 9 নাম্বার ঘরে কিন্তু রবির অবস্থান রয়েছে, তাহলে বাবার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, গুরু টিচার পথ প্রদর্শকের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 9 নাম্বার ঘর দ্বারা পিতাকে বোঝা যায় পালন কর্তা। 9 নাম্বার ঘর দ্বারা কিন্তু পিতাকে, আমার পালন কর্তাকে বোঝা যায়, আমাদের গুরু টিচার পথ প্রদর্শক। আবার সূর্য বসে থাকা মানে হচ্ছে জনককে বোঝা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে হচ্ছে যে আমরা যখন প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাব, 9 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কি, সেখানে কিন্তু অনেক সময় আমাদের মধ্যে ইগো প্রবলেম চলে আসতে পারে, বা একটু ছোটখাটো ঝগড়াঝাটি হলো, দেখা গেল ও ভাবলো আগে ও সরি বলুক, আর আমি ভাবলাম ও আগে সরি বলুক, এই করতে 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 সম্পর্কটা বেরিয়ে চলে গেল। এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং লাক ফ্যাক্টরের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। 10 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, 10 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর। কেমন? 10 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর, এবং সেই শুক্র কিন্তু মঙ্গলের ঘরে ফাটকা রিলেটেড জায়গা সৃষ্টি করেছে। 10 নাম্বার ঘর মানে কি, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। এই যে 10 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এই যে 10 নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ক্ষেত্রের জায়গাটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে 11টি ভাব, সেই 11টি ভাবকে কিন্তু 11টি ভাবের মধ্যে এই ফাটকা রিলেটেড জায়গাটাকে মারাত্মকভাবে নিয়ে আসছে। অর্থাৎ আমাদের জীবনের যে কোনো যে ভাব, 11টি ভাব রিপ্রেজেন্ট করে আমাদের 11টি দিককে, এবং 12 নম্বর ঘর দ্বারা আমরা কি বুঝি, ব্যয়ের স্থানকে বুঝি। তাই জন্য 11টা ভাবের মধ্যেই ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা চলে আসছে। অর্থাৎ আমি যতটা চাইছি ততটা কিন্তু নিজেকে উপযুক্ত করছি না, বা যতটা চাইছি ততটা কিন্তু দিচ্ছি না, বা তার চাইতেও ডবল কিন্তু দিচ্ছি না। রেসপন্সিবিলিটির জায়গায় যে কোনো ক্ষেত্রে আমি আশা করি বোঝাতে পেরেছি। ফাটকাটা অ্যাকচুয়ালি কি সেটাও আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে আমি সব জায়গায় চাইছি, আমি চাইছি সন্তান আমাকে রেসপেক্ট করুক, কিন্তু সন্তানকে আমি সেরকম সময় দিচ্ছি না। আমি চাইছি আমার আমার ব্যক্তিগত জীবন বা আমার সাংসারিক জীবনটা খুব সুখী হোক, কিন্তু সেখানে রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্বগুলো আমি পরিপূর্ণ করছি না সেভাবে। যেমন এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। যদিও ফাটকা রিলেটেড জায়গা থেকে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। হয়তো স্ত্রীকে আমি সেরকম ভাবে সময় দিচ্ছি না, স্ত্রীকে আমি সেরকম ভাবে বোঝার চেষ্টা করছি না, রেসপন্সিবিলিটি পালন করছি না, তবুও স্ত্রীর দিক দিয়ে দেখা যাচ্ছে 100-200% আমার কাছে কিন্তু নিজেকে স্যারেন্ডার করছে সব দিক দিয়ে।
হতেই পারে এটা, কিন্তু আমার প্রবলেমটা কিন্তু এইটা হচ্ছে যেটা আমি ধরিয়ে দিলাম। 11 নম্বর ঘর যদি দেখা যায় বুধের ঘর, বুধাদিত্য যোগের আন্ডারে চলে এসছে সমসপ্তমে, এবং ডেপ্থ শনি এবং বুধ ডেপ্থের জায়গা, সুতরাং কর্মফলের জায়গাটা ডেফিনিট ভাবে অত্যধিক পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, শনি যখন চলে এসছে, আমি আগেও কি বলেছিলাম যে শনি হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস এর কারকতা। তাহলে শনি এবং বুধের একত্রীকরণ যখন 11 নম্বর ঘরে সৃষ্টি হচ্ছে, তখন লিখে দেওয়া যায় যে আমি যদি কোনো অসৎ কাজ করি, অবৈধ কাজ করি, ইলিগাল অ্যাক্টিভিটিস করি, তাহলে কোনো মতেই আমি আমার পজিটিভ ভাইব্রেশন কর্মফলে পাবো না। আমি কোনো অসৎ কাজ করছি আর মনে মনে ভাবছি এখানে কোনো তো সিসিটিভি ক্যামেরা নেই, হ্যাঁ, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি পড়ো ধরা, কিন্তু আমার কর্মফলের মধ্যেই আমি যে ভুল কাজটা করছি, অসৎ কাজটা করছি, অবৈধ কাজটা করছি, তার রিফ্লেকশন বোঝা যাবে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি শুধু একটা কথাই বলবো, আমি আগেও যেটা বললাম, বুধ এবং চন্দ্রের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ স্ক্যাটার রিমুভ করার জায়গা। তাহলে চন্দ্র 12 নম্বর ঘরকে হিট করছে এবং সে কিন্তু 2 নম্বর ঘরেও বসে রয়েছে। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটাও যেমন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক অর্থ খরচ করার জায়গাটা, সেরকম ধরনের আমার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রেও গলতি হতে পারে। আমি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারি এবং স্ক্যাটার রিমুভ করতে পারি, অপশনাল হয়ে যেতে পারি এবং বুঝে উঠতে পারছি না এই কাজটা করছি, এই কাজটা কি ঠিক করলাম নাকি এই কাজটা করব নাকি ওই কাজটা করব। এই জায়গা থেকে কিন্তু আমাকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমি তখনই বেরিয়ে আসতে পারবো যখন আমি সেলফ কনফিডেন্সের জায়গাটায় কিন্তু 100-200% শিওর থাকবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার নলেজ কাজ করবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমার ভেতরে যেই সাবজেক্টটা নিয়ে আমি কাজ করছি, সেই সাবজেক্টের সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে, গভীরতা থাকে, তাহলে আমার পজিটিভ ইমপ্লিমেন্টেশন অবশ্যই সম্ভব, এবং সেক্ষেত্রে সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মকভাবে গ্রোন আপ করবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।